স্বপ্ন যেটা আপনি ঘুমিয়ে দেখছেন সেটা নয়, যেটা আপনাকে ঘুমাতে দেবে না সেটাই হচ্ছে আপনার বাস্তব স্বপ্ন। তো সেই লাখো লাখো কোটি কোটি মানুষের মতো আমারও স্বপ্ন পূরণের আশায় বেরিয়ে পড়েছিলাম কেদারনাথ ধাম মহাদেবের দর্শনে। জানি না কিসের অদৃশ্য শক্তির টানে এখানে লাখো লাখো কোটি কোটি মানুষ ছুটে আসে। তো তাদের মতো আমিও ছুটে গেছি মহাদেবকে একবার দর্শনে আসায়। সত্যি অনেকটাই ভালো লাগলো এখানে পৌঁছে। আর এই হচ্ছে মহাদেবের মন্দির কেদারনাথ। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি কেদারনাথ ধাম। তো আজকে তোমাদেরকে দেখাবো গৌরীকুণ্ড থেকে কেদারনাথ কীভাবে পৌঁছাবেন, কীভাবে আসবেন, সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিও। তো আমাদের যাত্রা স্টার্ট শুরু হলো বন্ধুরা, এই যে 5:10 আর কি, এখন সকাল 5:10 বাজে, ভোরবেলা। একবার এখানে অবস্থাটা দেখুন, এই যে মহাদেব বাবা এই যে বসে আছে। এই দৃশ্য, মানুষ বলে না এই ধর্ম তীর্থ এগুলো বৃদ্ধ বয়সে করবে, তো যারা বলে বৃদ্ধ বয়সে করবে, তো এখন এই বয়সটা হচ্ছে পাহাড় ভাঙার টাইম। বৃদ্ধ বয়সে কিন্তু এই পুরী, কাশী, বৃন্দাবন ওইসব ঠিক আছে, আর এই বয়সে কিন্তু এই পাহাড় ভাঙতে হয়। বৃদ্ধ বয়সে কিন্তু এগুলো কিন্তু সম্ভব না, কিন্তু সেইগুলো কিন্তু মাথায় রাখবে। আর স্বর্গের দর্শন, মরে গিয়ে স্বর্গ নরকে কে যাবে, কোথায় যাবে তার ঠিক নেই, ওসব পরের কথা। স্বর্গ দর্শন করতে গেলে এখানে একবার আসুন, স্বর্গতে দর্শন। এই যে সামনেই যাচ্ছি, স্বর্গের দর্শন, মহাদেব বসে আছে। দেখুন রাস্তা দেখুন এখানে একবার, এই দেখুন। বাপরে, মরে গিয়ে স্বর্গে যাবি না নরকে যাবি, পাপ কাজ করিস না। স্বর্গের দর্শন তো বেঁচে থাকতে দেখে যাওয়া উচিত, যে স্বর্গটা কেমন, মহাদেব যেখানে আছে। সত্যি অনেকটা কষ্ট করেই পৌঁছতে হয়, অত সহজে তো আর কেসটা মেলে না। বৃদ্ধ হয়তো বয়সটা নয়, ফিলটা কিন্তু বৃদ্ধের মতো এনে দিচ্ছে মানুষকে, যে আপনি লাঠি ধরে ধীরে ধীরে আস্তে আস্তে উঠুন, তারপরে মহাদেবকে দর্শন করুন। ও মাই গড, আরামসে আরামসে আরামসে। দেখো দেখো অবস্থা দেখো, একদম জাস্ট অসম ভিউ। ভগবান আপনাকে অন্যরকমভাবে পরীক্ষা নেবে, মনে হবে যে এই আর পাচ্ছি না, আর হবে না, এরকমভাবে আপনার অনেক রকম কষ্টে পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারবেন। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার কেদারের। মুহূর্তে দেখুন পুরো এধারে। সকালে যখন এসেছিলাম এখান থেকে কিন্তু কোনো মেঘ ছিল না, পরিষ্কার ছিল। এখন মেঘগুলো আসার পরে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখন স্বর্গের দর্শন করছি। সত্যি মানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছি কেদারনাথ ধাম। তো এটাই আর কি জীবনের একটা স্বপ্নপূরণ ছিল বা ড্রিম, সেটাই আর কি আপনারা বলতে পারেন, সেটাই আর কি পূর্ণ হলো। শিবের যে শিলাটা, সেই শিলাটাকে স্পর্শ করে মাথা ঠেকিয়ে ঘি মধু মাখিয়ে বেলপাতা দিয়ে অভিষেক করিয়ে একটা যে পান্ডা ধরেছিলাম তাকে দিয়ে সুন্দর করে পুজো করেছিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের জয় শ্রী কেদার নাম করে কেদারের ট্র্যাক শুরু হচ্ছে। এখন সেই সকাল 3:30টায় ঘুম থেকে উঠেছি, আর তারপর থেকে সবাই রেডি হচ্ছে, এখনও রেডি হয়ে পারেনি। তো আজকে আমাদের কেদারনাথ যাত্রা আর কি ট্র্যাক শুরু। খুব মর্নিংয়ে আর কি ভেবেছিলাম 4টে থেকে করবো, কিন্তু 4টে আপ হয়ে গেছে, কারণ আমরা সবাই রেডি হতে একটু দেরিও হয়ে গেছে। তো আজকে কেদারনাথের উদ্দেশ্যে আমাদের প্রথম যাত্রা শুরু হচ্ছে বন্ধুরা। মানে আমরা তো একদিন এসেছি ট্রেনে, গাড়িতে, তো মানে এর আগের পরও তো তোমরা দেখেছো, যেটা আমরা হরিদ্বার থেকে গৌরীকুণ্ড মধ্যে আসলাম, যেটা আর কি সে আগের ব্লগে তোমরা তো দেখতে পেয়েছো। তো আজকে আমাদের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ, এই ব্লগটা আজকে কিন্তু আমাদের এই পর্বটাই শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো যেতে যেতে রাস্তায় কোথায় কী হচ্ছে, কীভাবে যাবে, আর কী সিস্টেম আছে, সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিও শেয়ার করবো বন্ধুরা, ঠিক আছে? আর অলরেডি আমাদের এখানে রেডি হচ্ছে, এই দেখো সবাই এখনও ঠিকঠাক রেডি হয়ে পারেনি, মোটামুটি এখন একটু টাইম লাগবে। আর সকালে এখানে ঠান্ডা মোটামুটি এই 8-9 চলছে এরকম, জানি না ওপর দিকে কেমন আছে। মানে এইখানে এই আমরা গৌরীকুণ্ডে এখন 8-9 আছে মোটামুটি। জ্যাকেট ফ্যাকেট তো পরে নিয়েছি, এখন বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে কতটা কি গরম হবে জানি না, তারপরে দেখা যাক কত কি জ্যাকেট গায়ে রাখা যাবে কি না, বা জ্যাকেট পরে আমরা যেতে পারবো কি না, ঠিক আছে? তো সেটাই আর কি দেখার বিষয়। গা গরম হয়ে যাওয়ারই কথা, আর ওয়েদার মোটামুটি ঠিকই আছে। তো চলো দেখা যাক, বেরোনো যাক, তারপরে দেখছি রাস্তায় কি, ঠিক আছে? তো আমাদের আজকের উদ্দেশ্য জয় শ্রী কেদার। আর একটা ছোট করে ব্যাগ রেডি করেছি, কারণ উপরে তো বড় ব্যাগ নিয়ে হাঁটাটা অসম্ভব। এই যে ছোট করে একটা ব্যাগ রেডি হয়েছে, ছোট ব্যাগ। আর সব বড় ব্যাগ টলি ফলি কিন্তু এখানে লোকারে রেখে যাবো। এখানে লোকার সিস্টেম আছে, 100 টাকা করে পার ব্যাগ। তো সেই লোকারে আমরা রাখবো ব্যাগ রেখে, আর আমাদের সব ছোটো ব্যাগ, একটা করে ছোটো ব্যাগ রেডি হয়েছে। এই যে এখানে একটা ছোটো ব্যাগ রেডি হয়েছে, একটা ছোটো ব্যাগ। তো সব এই যে ছোটো ব্যাগ, নায়ক ব্যাগ। তো এই ছোটো ব্যাগগুলো আমরা রেডি করেছি, এইগুলো নিয়ে আমরা উপরে উঠবো।
আর বড় ব্যাগগুলো আমরা রেখে যাবো। আর কালকে আমরা লাঠি কিনেছিলাম কিন্তু, ঠিক আছে, এই যে লাঠি নিয়েছিলাম। তো একটা করে লাঠিও এরকম লাগবে, কারণ লাঠি না হলে তো সম্ভব নয় আর কি, তার জন্য একটা করে লাঠি নিয়েছিলাম। আর লাঠি আমাদের 50 টাকা করে নিয়েছে, ঠিক আছে 50। আর এই লাঠিগুলো কিন্তু এরকম সিস্টেম, ভাড়া সিস্টেম, মানে আপনি 50 টাকা জমা দিয়ে লাঠিগুলো নিয়েছেন, এবার লাঠি যখন ফেরত দেবেন তখন কিন্তু 20 টাকা আপনাকে রিটার্ন করে, মানে 30 টাকা করে লাঠির জন্য রাখছে ওরা। মানে লাঠি যখন যদি ফেরত দিই, আর যদি লাঠি যদি ফেরত না দেওয়া হয় তাহলে কিন্তু 50 টাকায় আপনাকে ওরা নিয়ে নিল, ঠিক আছে। তো জমা দেওয়ার সময় 50 টাকা জমা দিতে হচ্ছে, রিটার্ন করলে 20 টাকা রিটার্ন করবে, তখন 30 টাকা করে পড়ছে আর কি, ঠিক আছে। তো চলো বেরোনো যাক। মহাদেব মহাদেব মহাদেব। তো আমাদের যাত্রা স্টার্ট শুরু হলো বন্ধুরা, এই যে 5টা 10-এ আর কি, এখন সকাল 5টা 10 বাজে, ভোরবেলা অনেকটাই ভোরে। 5টা 10-এ কিন্তু আমাদের যাত্রা ছাড়লো, ঠিক আছে। তো আমরা এখন এই যাত্রার উদ্দেশ্যে আমরা এখন হাঁটা শুরু করেছি ট্র্যাক। তো দেখা যাক কটা বাজে, কত সময় লাগে আমাদের এই ট্র্যাকে। 5টা 10-এ শুরু করলাম, হ্যাঁ ঠিক আছে। তো চলো দেখা যাক। মহাদেব মহাদেব। তো এই যে গেট থেকে আমরা প্রবেশ করলাম, এই যে। আর এই গেটে পরে সামনে আছে ঘোড়া চট্টি, ঘোড়া নেওয়ার জন্য। এই ঘোড়া দেখে একটু ঘোড়া দেখে ঘোড়া কিন্তু ধাক্কা মেরে দেবে। ঘোড়া দেখে দাঁড়িয়ে যাও। রাস্তায় এত ঘোড়ার উৎপাত। এখান থেকে কিন্তু ঘোড়া নিতে পারো তোমরা, ঘোড়া দাঁড়িয়ে আছে। चलो घोड़ा का क्या रेट ले रहे? 2300 पूरा केदारनाथ। ठीक है नहीं नहीं, वो मैं वीडियो के लिए पूछ रहा था, ठीक है। রাস্তায় প্রচুর ঘোড়ার উৎপাত, সাবধানে যেতে হবে। 1 নম্বর 2 নম্বর এখান থেকে ঘোড়া 2300 টাকা রেট বলছে। তো যারা পারবে না তারা নিতে পারে, আমরা হেঁটেই উঠবো। আর এখন এখানে টেম্পারেচার তো 8, 9, 10-এর কাছাকাছি এরকম চলছে। ঠান্ডা আছে প্রচুর, কিন্তু কিছু মনেই হচ্ছে না, গরম উঠে গেছে। মানে ঘোড়া এই পর্যন্ত মানে গৌরীকুণ্ড যে গেট, যেখান থেকে ট্র্যাকটা হাঁটা শুরু করলাম, তার নিচে যে এতটা চড়াই, সে চড়াই উঠে আস্তে আস্তে প্রচুর টাইম লেগে গেল। মহাদেব। হ্যাঁ, সামনে আমরা বরফের পাহাড়টা দেখা পেলাম। হ্যাঁ, দৃশ্যটা একবার দেখুন। ও কি সুন্দর দেখুন, একবার এখানে অবস্থাটা দেখুন। এই যে এখান থেকে হেঁটে যাওয়া হবে এখন। नहीं नहीं ठीक है ओके अभी चलो। মোটামুটি ওই 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো হবে হয়তো, এরকম হেঁটে এসেছি। আর এখনও ঠিক আছি, মানে শরীর এখনও ফিট আছে, ফুল এনার্জি নিয়ে জয় শ্রী কেদার নামে চলছি। এখন তো ঠিক আছি, দেখা যাক। তবে একটা জায়গা যেটা এখানে সবাই ভিডিও ফটো করছে, ভিউ পয়েন্টের ভিউ নিচ্ছে। চলো, এই যে এখান থেকে পাহাড়ের ভিউটা নিচ্ছে সবাই, কি দৃশ্য সত্যি। চলো, তো আমরা মোটামুটি এই ভৈরব বাবার মন্দির পর্যন্ত পৌঁছলাম। এই যে ভৈরব বাবা, জয় ভৈরব বাবা। হ্যাঁ, কেদারনাথ মন্দির দর্শন হয়, কিন্তু এই বাবা দর্শনটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর আমরা এখন এই পর্যন্ত হেঁটে পৌঁছলাম। এখান থেকে এখন ভীমবলি পৌঁছায়নি এখনও, ভীমবলি এখনও অনেকটাই। তো যেতে যেতে আমাদের একটা ঝর্ণা পড়লো। ঝর্ণাটা কিন্তু অসাধারণ, কিন্তু এটা কিন্তু সত্যি অনেকটা উঁচু থেকে আসছে জলটা। এখানে অনেক সেলফি উঠছে। এই যে ঝর্ণাটা দেখুন, ও সত্যি অসাধারণ। ঝর্ণাটা কিন্তু সত্যিই কিন্তু ভালো লাগছে।
কেদারনাথ 13 কিলোমিটার, 13 কিলোমিটার মানে আমরা অনেকটা চলে এসেছি তো। 13 কিলোমিটার অনেকটাই চলে এসেছি আমরা। ও দেখুন একবার অবস্থাটা দেখুন, এই যে এই ওয়েটের মেশিন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, ভাবা যায়? আমরা সিম্পল মানুষ, পিঠে একটা ব্যাগ, ছোট্ট ব্যাগটাই ভারী হয়ে গেছে, আর এরা এই মেশিন ইঞ্জিন কীভাবে নিয়ে যাচ্ছে, কতটাই পরিশ্রমী এরা, মানতে হবে ভাই। এটা সত্যি দেখুন, সত্যিই মানতে হবে। সবই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মানে রাস্তাটায় বলতে বাধ্য হচ্ছি, ঘোড়ার এত জঘন্য নোংরা, আর ঘোড়াতে যা অবস্থা না, আমার হাঁটাটা মুশকিল, খুবই রিস্ক। আমাকে তো প্রায় একবার ধাক্কা মারছিল। এই যে লাঠি, এই লাঠি দেখালে দেখলাম ঘোড়া পাশ থেকে মানে ঘুরে যায়, ভয় পায় লাঠিটাকে। তোমার যদি আসো না, এই লাঠিটাকে একবার ঘোড়া যখন আসতে দেখবে দাঁড়িয়ে গিয়ে লাঠি দেখা। আমি সত্যি হঠাৎই পেছনে একবার দেখি যে মানে ঘোড়া প্রায় এসে গেছে, মানে এরকম মারবে একটা মাথা দিয়ে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। তো যাই হোক, আর রাস্তাটা দেখো, এই জঘন্য রাস্তা দেখো, কি বলবো, না বলে তো পারা যায় না, এত জঘন্য, ঘোড়ার গু আর গু। এখান থেকে হেঁটে হেঁটে মানুষ কতটা জঘন্য, সামনে যখন ঘোড়া আসছে দেখো, এই যে সাইড হয়ে যায়, দেখুন হেগে দেখুন কী করে রেখেছে। এই যে আর আমাদের সামনে এই যে ছোটু চলেছে, এই যে দেখুন, দেখুন পুরো গার দিকে চলে আসবে, দেখুন গার দিকে চলে আসছে, চলে গেছে রাস্তা। মানে এই রাস্তা যে এই যে পাশ দিয়ে যে লোহার ব্যারিকেডটা, এই ব্যারিকেডটা দিয়ে রাস্তাটা সোজা এরকমভাবে ছিল, কিন্তু সেই রাস্তাটা এখন ওখান থেকে উঁচু করে সামনে দিয়ে করে দিয়েছে, আপাতত ভেঙে গেছে, ওখান থেকে রাস্তাটা পুরো ভেঙে গেছে, সত্যি রিস্ক। আর এই জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল কদিন আগেই, রাস্তা ভেঙেছিল, আমি তখন দেখেছিলাম, খবরেও দেখেছিলাম বা নিউজ আপডেট নিতাম সবসময়, তখন দেখেছিলাম। এখন দেখো অবস্থা দেখো, ভেঙে গেছে, এমার্জেন্সি আপাতত বানিয়ে দিয়েছে এখান থেকে, মানুষ ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে রাস্তা কিন্তু এখান থেকে সোজা ছিল, টোটালি ভেঙে গেছে। চলো ওপর থেকে আমরাও যাবো, ওখান থেকে যাবো, ওখান থেকে আস্তে যাবো। আর এখান থেকে জল নামছে, ঝর্নার জল, এই যে ঝর্নাটা দেখুন কি সুন্দর, দেখুন দেখুন, ও সত্যি মাঝে মধ্যে এরকম দৃশ্য আগে আসছে, সত্যি ভালো লাগছে, একদম অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এনার্জিগুলো বুস্ট হচ্ছে আমাদের। দেখুন রাস্তা দেখুন এখানে একবার, এই দেখুন, বাপ রে বাপ কি অবস্থা। যতটুকু পারবে তোমরা সাবধানে চলবে। এই জায়গাটা সত্যি কদিন আগে বিপজ্জনক হয়েছিল, এখান থেকে এই যে দেখুন অবস্থাটা দেখুন একবার, সবাই আসছে এখান থেকে, খুবই বিপজ্জনক অবস্থা ছিল এখানে। তবে ঝর্ণাগুলো জায়গাগুলো খুবই সুন্দর লাগছে ঝর্ণাগুলো, এরপরেও এখনও পাবো আমরা, মন ভরে গেছে। চলো, এই যে পাহাড়ের মাথায় আমাদের মহাদেব বাবা এই যে বসে আছে, এই দৃশ্যটা সত্যিই অসাধারণ, একদম পাহাড়ের মাথায় দেখুন, এতটা বরফের পাহাড়, তার উপরে এই পাহাড়টা কালারটা দেখুন, আর পাহাড়ে এটা দেখুন, হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে। জয় জয় মহাদেব, জয় শ্রী কেদার। মোটামুটি ভীমবলি আর 1.5 কিলোমিটার বাকি আছে। ভীমবলিতে গিয়ে কিছু একটা খাবো, মোটামুটি রাস্তায় টুকটাক করে জলও খাচ্ছি, ডেড হওয়া যাবে না, শরীরটাকে ঠিক রাখতে হবে। রাস্তায় ঘোড়ার উৎপাদ এত না, সত্যি বিরক্তি লাগছে, ভাই ঘোড়া মাথা খারাপ করে দিচ্ছে। তো সবে আমরা এই বন্ধুরা ভীমবলি পৌঁছালাম, মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি হাঁটতে হলো, তারপর ভীমবলি পৌঁছালাম। আর এখান থেকে এখনও দেখো রামবাড়া হচ্ছে 1 কিলোমিটার, আর ছোটালিঞ্চলি 2.5 কিলোমিটার, আর তারপরে হচ্ছে কেদারনাথ 10 কিলোমিটার। এই যে তো রামবাড়া এখন 1 কিলোমিটার, তো ভীমবলি সবাই পৌঁছেছি মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি, মানে 3 ঘন্টা হবে, 3 ঘন্টা মতো ওর কাছাকাছি আমরা আর কি হাঁটলাম। তো ভীমবলি মেডিকেল ক্যাম্প, এই যে মানে যাদের আর কি সমস্যা হচ্ছে আর কি, হাঁট থেকে দম লাগছে, যে ভীমবলি মেডিকেল ক্যাম্প। তো এখানে মানে অক্সিজেনের ব্যবস্থা আছে, আর ফরেস্ট মানে মেডিকেলের এখানে আর কি ইমার্জেন্সি
পরিষেবার জন্য আর কি। এই যে ভীমবেলি মেডিকেল, এই যে। তো আপনারা যখন ঘুরতে আসবেন বন্ধুরা, অবশ্যই কিন্তু সাথে মেডিসিন ক্যারি করবেন, মানে টুকটাক যেগুলো লাগে ইমার্জেন্সির জন্য সেই মেডিসিনগুলো কিন্তু সাথে অবশ্যই নেবেন, মানে এগুলোর সাথে দরকার আছে, ঠিক আছে? কারণ হঠাৎই আপনার হয়তো ঠান্ডা লাগলো, সর্দি হলো, বমি হচ্ছে, বা হঠাৎই হয়তো পায়খানা বা এরকম একটা ইমার্জেন্সি যে ট্যাবলেটগুলো হয়, বা সাথে কিন্তু কর্পূর নেবেন, অবশ্যই কর্পূর নিতে পারেন যাদের শ্বাসকষ্ট আছে। তো অবশ্যই কিন্তু এগুলো ক্যারি করবেন, আমরাও ক্যারি করেছি, ঠিক আছে? তো এগুলো আপনি ক্যারি করবেন। তো এগুলো ক্যারি করুন অবশ্যই, আর এগুলো নিয়ে আসবেন, কারণ এগুলো সাথে রাখবেন অবশ্যই, এগুলোকে দরকার। আর সাথে কিন্তু খাবার টুকটাক ড্রাই ফ্রুট, বিস্কুট বা যেগুলো হয় ক্যাডবেরি ফেরি বা ফলগুলো, এগুলো কিন্তু ক্যারি করবেন, কারণ চলতে গেলে কিন্তু এগুলো খুবই দরকার। আর ওআরএস কিন্তু টুকটাক খেতে পারেন, ওআরএসটাও কিন্তু শরীরে এনার্জি বাড়াবে, ঠিক আছে? তো সেগুলো আমরা নিয়ে এসেছি, টুকটাক করে ইউজও করছি, জল খাচ্ছি, ক্যাডবেরি খাচ্ছি এনার্জির সাথে। সকাল থেকে মোটামুটি তো হাঁটলাম, ভীমবলি পার করে আসলাম, ভীমবলি এই যে ক্যাম্প, যেটা মেডিকেল ক্যাম্পও পার করে দিলাম। এবার সামনে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ঘোড়ার জন্য, এবার একটু ঘোড়া থেকে মুক্তি পাবো আর কি, মানে একটা ঘোড়ার দিকে চলে গেছে সামনে, এদিকে ঘোড়ার জন্য, আর সোজা রাস্তা মানুষের জন্য, মানে এরকম জঘন্য রাস্তা থেকে একটু মুক্তি পাবো। এবার সামনে গিয়ে আবার মিলিত হয়েছে। তো চলো, তো মোটামুটি ভীমবলি এসে একটা দোকানে ঢুকলাম, এখানে একটু ম্যাগি খাবো, সকালে কিছু পেটের দিই, খিদে পেয়েছে খুব জোর, ক্যাডবেরিও খেয়েছিলাম, তবুও খিদে পেয়েছে খুব জোর। তো ম্যাগি 60 টাকা করে বলছি এখানে, যত উপরের দিকে যাওয়া আরও দাম বাড়বে, স্বাভাবিক বিষয়, এতটা দূর। ঘোড়া প্রচুর উৎপাত। তো এখন ম্যাগি বানাচ্ছে, দুটো করে অর্ডার দিয়েছি, 60 টাকা করে বলছে, 60 টাকা করে, 120 টাকা দুটো। ম্যাগি খেয়ে নিই, তারপরে আবার হাঁটা শুরু করবো। চলে এসছে আমাদের গরম গরম ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগিটা না গেলে কিছু তো অসম্পূর্ণ মনে হয়। পাহাড়ে আসলে ম্যাগি খেতেই হয়, যেখানে যেখানে ঘুরতে যায় পাহাড়ে ম্যাগি। একটা সুন্দর ঝর্ণা পেলাম, ওয়াটার ফলস, সত্যিই খুব ভালো। হয় আচ্ছা তাই অবস্থা একদম, মানে ঘোড়ায় পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। চলো, কথা যত কম বলা যাবে ততই ভালো, তবুও বলতে হবে আমাদেরকে। ঝর্ণাটা দেখুন, দেখুন একবার, ওই সেই চড়াইটা থেকে ঘুরে ঘুরে এখান থেকে উঠলাম। ওই সোজা রাস্তাটা ছিল, ওইটা আর কি ধস নেওয়ার জন্য বন্ধ করে যাবে, ওই যে ওই ধার দিয়ে যে সোজা রাস্তাটা দেখছো, ওই রাস্তাটা বন্ধ করেছে। ওই রাস্তা চাও তাহলে ওই রাস্তা দেখুন অতটা চড়াই নেই, কিন্তু অনেকটা কিন্তু সোজা রাস্তা, দেখুন অনেকটা সোজা রাস্তা। আর এইটা পুরোটা চড়াই, মানে সেই নিচ থেকে দেখছো ওই যে নিচে ব্রিজটা থেকে এখান থেকে ঘুরে 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 তারপরে উঠতে হচ্ছে এই চড়াই। এখান থেকে আরও উপরে উঠতে হবে, অনেকটা চড়াই, ছোটো লেন চলি। তো চলো যাই, কতদূর কি দেখা যাচ্ছে দেখি। আর সামনে তো বরফের পাহাড়টা, সত্যি অসাধারণ লাগছে, মানে কষ্টের ভিতরেও শান্তি। এরকম মানুষ, এত বয়স্ক মানুষ কেন আসছে স্বর্গের দর্শনে? স্বর্গ মানুষ বলে মরে গিয়ে স্বর্গে যাবি না নরকে যাবি, পাপ কাজ করিস না। স্বর্গের দর্শন তো বেঁচে থাকতে দেখে যাওয়া উচিত, যে স্বর্গটা কেমন, মহাদেব যেখানে আছে। সত্যি অনেকটা কষ্ট করেই পৌঁছতে হয়, অত সহজে তো আর কেসটা মেলে না। আস্তে আস্তে, কারণ দম হয়ে গেছে বলে কথাটা আস্তে আস্তে বলছি, কারণ এখন অনেকটা রাস্তা হাঁটতে হবে। জোরে কথা বললে আরও দম হবে, আরও শ্বাসকষ্টের সমস্যা হবে, তার জন্য আস্তে 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 চলছি। চলো যাই ধীরে ধীরে। ছোটো লেঞ্চলিতে পৌঁছে গেছি, এখান থেকে এবার আমাদের 3.5 কিলোমিটার আছে বড় লেঞ্চলি, তো সেখানেই যাবো। আর এখান থেকে তো ভিউটা পেছনে পাহাড়টা সত্যি মানে জাস্ট অসম একদম।
এই গাছটা দেখো কি ফল হয়ে আছে, দেখো এই ফলগুলো কি ফল? হ্যাঁ, এই গাছের ফলগুলো কি ফল? ওই যে প্রচুর ফল হয়ে আছে এই যে গাছটা। রুদ্রাক্ষ ফল, এটা রুদ্রাক্ষ ফলের গাছ? হ্যাঁ, রুদ্রাক্ষ ফলের গাছ। যাও, ফার্স্ট টাইম দেখলাম রুদ্রাক্ষ ফলের গাছ, এই প্রথমবার দেখছি। অনেক ফল হয়ে আছে। তো ভিউটা একবার দেখো, জাস্ট অসম একদম। আর যে মানুষ বলে না এই ধর্ম তীর্থ এগুলো বৃদ্ধ বয়সে করবে, তো যারা বলে বৃদ্ধ বয়সে করবে, তো এখন এই বয়সটা হচ্ছে পাহাড় ভাঙার টাইম। বৃদ্ধ বয়সে কিন্তু এই পুরী, কাশী, বৃন্দাবন ওইসব ঠিক আছে, আর এই বয়সে কিন্তু এই পাহাড় ভাঙতে হয়। বৃদ্ধ বয়সে কিন্তু এগুলো কিন্তু সম্ভব না, কিন্তু সেইগুলো কিন্তু মাথায় রাখবে। সত্যি, আর স্বর্গের দর্শন, মরে গিয়ে স্বর্গ নরকে কে যাবে, কোথায় যাবে তার ঠিক নেই, ওসব পরের কথা। স্বর্গ দর্শন করতে গেলে এখানে একবার আসুন, স্বর্গের দর্শন এই যে সামনেই যাচ্ছি, স্বর্গের দর্শন মহাদেব বসে আছে, আর সেটাই তোমাদেরকেও দেখাবো। স্বর্গ দর্শন বেঁচে থাকতে থাকতে দেখে যান। মরে গিয়ে পাপ কাজ করিস না, এই কাজ করিস না, মরে যাবি, কোথাও নরকে যাবি, এইসব কথা না ভেবে বেঁচে থাকতে থাকতে স্বর্গ দর্শন করে যান। বাস্তব কিন্তু এটা কথাটা। তো চলো, সত্যি ভালো লাগছে জায়গাটা এসে। অনেক কষ্ট করে উঠছি হেঁটে। গাড়ি ছিল, ওই গাড়ি বলছি সরি, ঘোড়া ছিল, দলি ছিল। ঘোড়াতে যারা আসছে নিচ থেকে 2300 টাকা বলছিল, ওপর থেকে 1000, 1500 এরকম বিভিন্ন রেট আছে। ডলিও ছিল, তারপর পিট্টু ছিল, কিন্তু আমরা সেগুলো নিলাম না। এখন আমরা হেলিকপ্টারও আছে, দেখুন হেলিকপ্টার পরিষেবা। উপর দেখুন হেলিকপ্টার যাচ্ছে, ওই যে হেলিকপ্টার আসছে, দেখুন ওই যে হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার পরিষেবা কিন্তু আছে, কিন্তু আমরা হেঁটে যাব। বাবা মহাদেবকে দর্শন করবো হেঁটে, পায়ে হেঁটে। আর এখন আমরা বড় রেঞ্জতে যাবো 3.5 কিলোমিটার, তারপর থেকে আরও যাবো। সত্যি একটা অসাধারণ জায়গা এসেছে, সত্যি ভালো লাগলো। আর বৃদ্ধ বয়সের কথা বলছি না, বৃদ্ধ বয়স এই হচ্ছে বাবা লাঠি ধরে দিয়েছে, হেঁটে হেঁটে উঠতে হবে লাঠি ধরে। আর এই যে মানে বৃদ্ধ হয়তো বয়সটা নয়, ফিলটা কিন্তু বৃদ্ধের মতো এনে দিচ্ছে মানুষকে, যে আপনি লাঠি ধরে ধরে ধীরে ধীরে আস্তে আস্তে উঠুন, তারপরে মহাদেবকে দর্শন করুন। এটাই হচ্ছে বাস্তব। চলো, দেখুন অবস্থা, দেখুন জায়গাটার। ওখান থেকে রাস্তা কাজ চলছে এখানে অলরেডি, ওখানে ভেঙে গেছে এখান থেকে, তার জন্য যাত্রা কদিন বন্ধ ছিল। এই যে রাস্তার কাজ চলছে এখানে। আর এখান থেকে দেখুন ঝর্ণাও নেমে আসছে, উপর থেকে এই যে ঝর্ণা বয়ে আসছে। এরকম ঝর্ণা কিন্তু প্রচুর পাওয়া যাবে। তাই সত্যি জায়গাগুলো কিন্তু অসাধারণ জায়গা, মানে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। নেই চাই ঠিক। আরে রাস্তায় পিট্টু, ডলি, ঘোড়া, এত উৎপাদ। এই দেখুন অবস্থা, দেখুন ল্যান্ডস্লাইড হয়েছিল, পাহাড় ভেঙে গেছে। এই দেখুন অবস্থা, দেখুন এখান থেকে যাচ্ছি, দেখুন মানে অবস্থা খুবই খারাপ। ও মাই গড, আরামসে আরামসে আরামসে। দেখো দেখো অবস্থা, দেখো চলো। বহুত রিস্ক, ওই ঘোড়া ফোড়াগুলো না এমনই করে না, আপনাকে চলতেই দেবে না, ধাক্কা মারে। দেখুন অবস্থা, দেখুন এই যে দেখুন ঘোড়াগুলো অবস্থা, দেখুন এই যে জল, যা পা ভিজে গেল। পা ভিজাতে চাইছিলাম না, এখনো কাজ চলছে। কি অবস্থা দেখুন, জুতো প্যান্ট ফ্যান পুরো। ঘোড়া চললে এরকম কি করে হবে। আর এই যে এখানে দেখুন লাস্ট নাইট হয়েছিল, এখন এই কাজ চলছে এখান থেকে। এখন এই কাজ চলছে, এই সব জায়গা দিয়ে চলতে হবে। এই যে এখান থেকে ধস নেমেছিল, দেখুন। চলুন যাওয়া যাক। আর এদিকে হেলিকপ্টার পরিষেবা চলছে, এই যে হেলিকপ্টারও কিন্তু চলছে। টেম্পারেচার মোটামুটি 7-8 ডিগ্রি হবে, কিন্তু রৌদ্র উঠে গেছে, গরমও লাগছে, মানে হাঁটছি তো প্রচণ্ড গরম। জ্যাকেট খুলে পুরো কোমরে বেঁধে নিয়েছি, এত গরমে আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। আর মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়, তার জন্য কিন্তু সাথে একটু ড্রাই ফ্রুট একটু ক্যাডবেরি ফ্যাডবেরি রাখতে হয়। লজেস রাখবেন আপনারা, লজেস নিয়ে আসবেন সাথে। এই যে আমরা নিয়ে এসেছি, এই যে কাজু বাদাম, এগুলো টুকটাক খাবো, এগুলো খেলে শরীরে এনার্জি আসবে। মোটিভেটটা দেখে, ওইটা দেখে মোটিভেশন হতে হবে। দেখি না ওইদিকটা, যে স্বর্গ দর্শন করছি আমরা, দেখে মোটিভেশন একদম আর এগিয়ে যেতে হবে। জাস্ট অসম ভিউ। ওইটা দেখেই আমাদের হাঁটার আগ্রহ বাড়ছে। তো সত্যি
কষ্টকর, কিন্তু এই মাঝে মধ্যে একটু ড্রাই ফ্রুট খেয়ে শরীরে এনার্জি বাড়িয়ে নিতে হবে। ক্যাডবেরি আনবেন, লজেস আনবেন, যাদের একটু শ্বাসকষ্ট দম লাগছে লজেস খেতে পারেন, কপ্পুর সাথে রাখতে পারেন, আর ওআরএসের জল মাঝে মধ্যে খেতে পারেন, ঠিক আছে? কারণ এগুলো দরকার, এগুলো স্বাভাবিক, হাঁটতে গেলে এতটাই কষ্ট, এগুলো দরকার আছে। এগুলো সাথে নিয়ে এসে চলবেন। তো আমরা কষ্ট করে করে হেঁটে হেঁটে আস্তে আস্তে উঠছি। ওই যে হ্যালো সুমন, হ্যালো, হাই বলে দাও, হাই বলে দাও। এই যে অনেক কষ্ট আছে, হ্যাঁ। আর এখান থেকে ভিউটা দেখো শুধু, একদম অসাধারণ, এক কথায় অসাধারণ। পাহাড়ে পুরো বরফ পড়ে আছে, এই যে সত্যি। আর আমরা কিন্তু এখান থেকে এখন উঠবো, কিন্তু অনেকটা দূর, যে এখান থেকে উঠবো, এই রাস্তা ধরে ওই রাস্তা ধরে ওই উপরে, ওই দেখুন ওই উপরে উঠবো আমরা। এখান থেকে কিন্তু ঘুরে 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 উঠতে হবে। তো চলো এনার্জি একটু বুস্ট করে দাও। একটু জল খাবো, জল আছে কোনো বোতলে? কোনটায় আছে? এটাই নেই, ওই ধারটা আছে। এই জায়গাটা একদম পুরো খাড়াই, দেখুন এখান থেকে উঠছে খাড়াই, এখান থেকে সোজা উঠে গিয়ে খাড়াই, ওই দেখুন রাস্তা উঠে গেছে পুরো খাড়াই, একদম খাড়াই রাস্তায়, যে ধাপ করা আছে, প্রচুর খাড়াই রাস্তা। তবে জয়শ্রী কেদার নাম করে মোটামুটি প্রায় পৌঁছে গেছে, দেখা যাক। একবার অবস্থাটা দেখুন, একবার খাড়াইটা দেখুন। সমতল হলে কিছুটা, কিন্তু ঘন ঘন সিঁড়ির ধাপে ওটা সত্যি কষ্টকর। খতরনাক রাস্তা, দেখো। এবার একটু মানে চড়াই নেই, উতরাই আছে আর কি, মানে এই যে দেখুন এখান থেকে চড়াই নেই, একটু উতরাই আছে, এখান থেকে একটু ভালো লাগছে। সামনে আবার গিয়ে চড়াই আছে, ওই যে। তো আমরা যাবো ওই পাহাড়ের সামনে ওইখানটায়। ভগবান আপনাকে অন্যরকমভাবে পরীক্ষা নেবে, মনে হবে যে এই আর পাচ্ছি না, আর হবে না, এরকমভাবে আপনার অনেক রকম কষ্টে পরীক্ষা দিতে হবে, তারপরে আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারবেন। ভগবানের কাছে পৌঁছাতে না তো অত সহজ নয়, অনেক রকমভাবে পরীক্ষা নিয়ে তবেই তো আপনাকে নেবে। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আর পাচ্ছি না, আর পা ফেলতে পারছি না, মানে পা আর উঠছে না, এরকম পরিস্থিতি হয়ে যাবে। এমন চড়াই আছে, এমন খাড়াই, মানে সেখানে গিয়ে এক পা ফেলতে এতটাই কষ্ট মনে হবে যে আর পা ফেলতে পারছি না। তো সেই সবগুলো অতিক্রম করে তবেই কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে হবে, আর ভগবান তারপরেই কিন্তু অ্যাকসেপ্ট করবে। মানে কষ্ট আপনাকে অতিক্রম করে তবে ভগবানকে পেতে হবে। চলো আগে আরও যাই, তারপরে আরও কথা হচ্ছে। মাঝে মধ্যে কিন্তু এরকম রাস্তা একটু যদি কাটা ফল পান, তরমুজ না, এগুলো খাবেন, খেলে কিন্তু শরীরটা ডিহাইড্রেট হবে না। এরকম নিলাম আমরা, 1 প্লেট 100 টাকা নিচ্ছে, ওই যে সামনে ওখানে বিক্রি হচ্ছে, এই যে। তো 1 প্লেট 100 টাকা দাম, তো সেগুলো মাঝে মধ্যে একটু নেবেন। এখন এগুলো খাবো আমরা, খেলে না মাঝে মধ্যে খাওয়ার পরে শরীরটা ডিহাইড্রেট হয় না, ঠিকই থাকে। তো তার জন্য এগুলো মাঝে মধ্যে একটু খাওয়া দরকার, ঠিক আছে? তো তার জন্য এখন এই খাবো, নিলাম 1 প্লেট, এখন দুজনে খাবো। আর এখন কিন্তু অনেকটা রাস্তা বাকি, সামনে ওই উপরে উঠবো, ওই উপরে উঠবো, এখন অনেকটা রাস্তা এখনো বাকি। এই যে উপরে উঠে টপে উঠে গেছে, এই যে। এখন চলো খাওয়া দাওয়া করে নিই, ফলগুলো খেয়ে নিই। সত্যি এগুলো কিন্তু দরকার, কিন্তু অবশ্যই কিন্তু এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আর এখান থেকে কেদারনাথ বাকি আছে 6 কিলোমিটার, আর বেস ক্যাম্প আছে 4.5 কিলোমিটার, আর বিগ লঞ্চ 0.1। তো প্রায় এসে যা 6 কিলোমিটার এখনও ট্র্যাক করতে হবে, কিন্তু রাস্তায় যা ঘোড়ার চাপ অসম্ভব হয়ে উঠছে। এই যে বড়ালেঞ্চলি এখান থেকে একটু খাড়াইটা কম আছে, মানে চড়াই কম, এখান থেকে একটু উতরাই বেশি, এখান থেকে সোজা নেমে গেছে যে নিচে। তো নিচে গিয়ে নামার পরে আবার ওই উঠতে হবে, যেটা ওখান থেকে সোজা ওই উঠে যাচ্ছে, ওই উপরে উঠে ওই টপ উঠে আছে। তো ওই চড়াইটা এখানে কষ্টকর, ওই চড়াইটা চড়তে হয়। এখান থেকে তো নিচে নেমে যাবো সোজা এখান থেকে। তো এখন বড়লেন চলে আসলাম, বড়লেঞ্চলি মেডিকেল ক্যাম্প। এখানে আর কি কারো যদি সমস্যা হয়, ওষুধ বহুত ইমার্জেন্সি ওষুধ তো এখানে পাওয়া যাচ্ছে। হেলিকপ্টার চলছে, সামনে মেঘ তো করেছে, জানি না বৃষ্টি আসবে কি না।
চলো এই যে বড় লঞ্চলি, এখান থেকে একটা শর্টকাট নেবো, ওই উপরে ওই টপে যে মাথায়, এই রাস্তাটা যাবো না, একটা মাঝখান দিয়ে শর্টকাট আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি শর্টকাটটা। এই যে শর্টকাটটা, এই যে মেন রাস্তাটা এসছে, আমরা এখান থেকে শর্টকাট ঢুকেছি, সামনে তোমার এখান থেকে ঢুকতে পারো। এই রাস্তাটা সোজা চলে গেছে একদম ওই চড়াই দিয়ে, আর আমরা এখান থেকে এটা যে যাবো, এই যে ছোট্ট যাচ্ছে সামনে, ওইখানে উঠবো আমরা, ওইখানে উঠবো, এই যে এইখানে উঠবো আমরা। আর আকাশে মেঘগুলো কি সুন্দর বেঁধে গেছে, মেঘগুলো আসছে, বৃষ্টি আসলেও আসতে পারে হট করে। রেনকোট রেডি আছে, হেলিকপ্টারও চলছে, রেনকোটও রেডি রেখেছি, কিন্তু মেঘগুলো কিন্তু আসছে, কিন্তু বৃষ্টি আসলেও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই বৃষ্টির। ফাইনালি শর্টকাট সেট হলো, কিন্তু রিকোয়েস্ট শর্টকাট না নেওয়াই ভালো। শর্টকাটে অনেক টাইম লেগে গেল, তো অনেকটাই কষ্ট শর্টকাটে। এ থেকে 1 কিলোমিটার বাঁচাতে গিয়ে 1 ঘন্টা লস, এরকম একটা কেস আর কি। তো শর্টকাট না নেওয়াই ভালো। টুপিটা পরে কেমন লাগছে, ফার্স্ট টাইম পড়লাম। তো চলো এবার এখান থেকে যাবো বেস ক্যাম্প, এরপরে একটু গেলেই তারপরে আর চড়াইটা নেই, মানে বেস ক্যাম্পে ঢুকে গেলে। তো এখান থেকে হয়তো আর 2.5 কিলোমিটার 3 কিলোমিটার মতোই আর কি বেস ক্যাম্প। তো সেখানে যাবো এখন, দেখি সেটুকু হাঁটাই দেখি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে রাস্তা যখন ওপার থেকে ছিল, সে 2013 সালে যখন ভয়ঙ্কর বিপদটা আসলো কেদারনাথ ওপার, তারপর থেকে কিন্তু রাস্তাটা এপার থেকে হয়েছে। ওপার থেকে কিন্তু প্রথমে রাস্তা ছিল, এই যে প্রথমে এখানে ধস নেমেছিল, ওখানে ধস নেমে গেছিলো, প্রচুর জায়গায় ধস নেমেছে, তারপরে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। নাহলে কিন্তু ওই রাস্তাটাই কিন্তু এর আগে ছিল, 2013 সাল পর্যন্তই ছিল। তারপরে যখন ধস নেমেছে, তারপরে আর এখানে আকাশে মেঘ জমে গেছে, কি সুন্দর লাগছে, ছোটো ছোটো ঝর্ণাগুলো নেমে আসছে। এখন আমরা এই রাস্তা ধরে যাব, চলো এই যে মানে এপার থেকে রাস্তা হয়েছে। এই হচ্ছে পাহাড়ের ওয়েদার কেদারের, মুহূর্তে দেখুন পুরো এধারে পাহাড় ছিল, পুরো মেঘে ঢেকে গেছে। সামনে যে বেস ক্যাম্পে পরিষ্কার দেখা যাচ্ছিলো, কেদার পুরো একদম ঢেকে গেছে। দেখুন এধারটা কিছুই দেখা যাচ্ছে না, মেঘ চলে এসছে, জানি না বৃষ্টি আসবে কি না, দেখা যাক দেখি। তো এখন এই মুহূর্তে বেস ক্যাম্পে পৌঁছলাম বন্ধুরা। এই যে বেস ক্যাম্প সামনে, এখান থেকে আর কি হেঁটে যেতে হবে, এখনও 2 কিলোমিটার হাঁটতে হবে। আর এখান থেকে নিচের দিকে ভিউটা দেখো শুধু জাস্ট। সকালে যখন এসেছিলাম এখান থেকে কিন্তু কোনো মেঘ ছিল না, পরিষ্কার ছিল। এখন মেঘগুলো আসার পরে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখন স্বর্গের দর্শন করছি সত্যি, মানে জাস্ট একদম এক কথা বলে অসম। শুধু এখান থেকে দেখুন মেঘগুলো ভিতর দিয়ে হেলিকপ্টার আসলো, হেলিকপ্টার চলছে, এখন হেলিকপ্টার পরিষেবা চলছে। আর এখান থেকে মেঘগুলো জাস্ট দেখো এখান থেকে, সত্যি। কিন্তু এখানে টোটালি কিন্তু সকালে কিন্তু পুরো ফাঁকা ছিল, এরকম পুরো এইসব মেঘগুলো এখন বেঁধে গেছে, এখান থেকে পুরো ফাঁকা ছিল। আর চলো ফাইনালি বেস ক্যাম্পে পৌঁছে গেছি। এই যে এখান থেকে এখন যা ভিউ, একদম তুলনা হবে না, জাস্ট অসম, সত্যি মন ভরে গেল। সারাদিনের কষ্টটা এখানেই ক্লান্তি মিটে গেল। আমাদেরকে বন্ধু একটা ইনফরমেশন দিই, যারা ঘোড়ায় আসছো, ঘোড়ায় কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত আসে। এই যে বেস ক্যাম্প পর্যন্ত কিন্তু ঘোড়া আসে, এখান থেকে 2 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে। আর যারা পিট্টু এরকম ডলি পিট্টু করে আসছো, তারা কিন্তু পুরো একদম কেদারনাথ মন্দির পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে। আর যারা এরকম ঘোড়ায় করে আসছো, ঘোড়ায় কিন্তু এইখানে আপনাকে না বেস ক্যাম্পে না হবে, এখান থেকে আপনাকে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। কেদারনাথ মন্দির কিন্তু এখনো সামনে কিন্তু এখন, ঠিক আছে। তো তখন আমরা যখন আসবেন একটু ভেবে দেখবেন কোনটাতে আসবেন, ঠিক আছে। ফাইনালি পৌঁছে গেছি জয়শ্রী কেদারে। এই যে দেখুন ভিতরে ঢুকছি, সামনে ওই যে মন্দির, মন্দিরে মাথাটা যখনই দেখলাম শরীরে একটা আলাদা এনার্জি চলে আসলো। লাস্ট 4 কিলোমিটার এতটাই কষ্ট, মানে শেষ শরীরের শেষ শক্তিটুকু পরীক্ষা নেবে ভগবান আপনাকে। তো এখন বাজে 4:10, 4টার সময় পৌঁছলাম ফাইনালি জয় শ্রী কেদার। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম কেদারনাথ ধাম। টেন্টে থেকে আমার টেন্ট বুকিং ছিল, টেন্টে আর কি ফ্রেশ হয়ে নিলাম, জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম, এখন মন্দির দিকে যাচ্ছি। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি এত কষ্টের পর, মানে লাস্ট 4 কিলোমিটার এতটাই কষ্ট, মানে শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে আর কি পরীক্ষা নিল মহাদেব, যে পৌঁছাতে পারবে কি পারবে না। সত্যি অনেকটাই কষ্টকর, কিন্তু অনেক কষ্ট করেই পৌঁছেছি। টেন্টে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে এখন মন্দিরের দিকে যাচ্ছি। চলো মন্দিরটাও তোমাদেরকে দেখাবো, আর পুজো দেবো, আজকে সোমবার আছে। তো চলো, মানে এতটাই লাস্টে আর এক পা ফেলার মতো শক্তি
পাচ্ছিলাম না, এমনই একটা পরিস্থিতি হচ্ছিল। তো যাই হোক, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছি কেদারনাথ ধাম। তো এটাই আর কি জীবনের একটা স্বপ্নপূরণ ছিল বা ড্রিম, সেটাই আর কি আপনারা বলতে পারেন, সেটাই আর কি পূর্ণ হলো। এখন ফাইনালি পুজোটা দেওয়া নিয়ে একটা চাপ আছে, দেখি কেমন কি আজকে সোমবারে ভিড় আছে। তো চলো মন্দিরে যাওয়া যাক। কি সুন্দর লাগছে দেখুন, চলো। এই যে সামনেই মন্দির, এই যে সামনেই মন্দির, এই মন্দিরের দিকে এখন যাবো, চলো। লাখো লাখো মানুষের মতো আমিও যখন পৌঁছালাম কেদারনাথ মন্দিরে, তখন দেখলাম অলরেডি এখানে কত লোকের এখানে সমাগম, কত ভক্তরা এখানে বসে পড়েছে অলরেডি। আর একটু পরে সন্ধ্যা হতে শুরু হবে। তো একটাবার দেখুন এখানে সত্যি মানুষ কিসের আশায় এখানে আসছে, একটাবার এই কেদারনাথ মন্দিরকে দর্শনের জন্য। তো সেই দেখুন, সেই দর্শন আমি এখানে পৌঁছে গেছি ফাইনালি অনেক কষ্টের পর, সত্যি। এই হচ্ছে গেট। তো পূজাটা দেবো রাত্রে, তো চলো তোমাদেরকেও দেখাবো। আর এখন একটু পরে সন্ধ্যা হতে শুরু হবে। তো এখানে বন্ধুরা একটা জিনিস নোটিশ করলাম, যখন সন্ধ্যা হতেটা শুরু হলো, তো একটু আগে তোমাদের ভিডিওতে দেখেছিলাম পেছনে পুরো মেঘে ঢেকে গিয়েছিলো, পুরো পাহাড় কোনো কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু যখনই সন্ধ্যা হতেটা এখানে শুরু হলো, তখনই দেখলাম মেঘের মাথাটাকে পরিষ্কার হয়ে গেল। তো সত্যি হয়তো মনে হচ্ছে এখান থেকে যেন মহাদেব বসে মেঘের মাথায় যখন ওখানে বসে পাহাড়ের পর্বত শৃঙ্গ থেকে দেখছেন তার আরতিটা, সত্যি একদম জাস্ট অসাধারণ। তো আমাদের বন্ধুরা যে টেন্ট বুক ছিল না, সেই টেন্টের কিন্তু অবস্থা কিন্তু এই যে দেখো, কিন্তু অবস্থা খুব খারাপ। আর ঠান্ডা, আর টেন্ট এই চারিদিকে, কিন্তু ভিতরে এত ঠান্ডা, ঠান্ডা নাওয়ার কিছু নেই। একটাই মাত্র বাল্ব দিয়েছে, এই যে যা না দিলেও নয়, একটাই টেন্টের ভিতরে বাল্ব। আমরা চারজন এর ভিতরে একটা করে গায়ে দেওয়ার জন্য ইয়ে দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট। কি লেভেলের ঠান্ডা! আর এখন টেম্পারেচার দেখবে, টেম্পারেচার দেখাই তোমাদের। এই যে 6 ডিগ্রি, 3 ডিগ্রি পর্যন্ত নামবে। আর রাত্রে স্নোফল হওয়ারও চান্স আছে, সেটা পাহাড়ের দিকে হয়তো হবে, কেদারনাথ পাহাড় যেটা কেদার পাহাড়। তো এখন রাতে কি অবস্থা হবে এবার ভাবো। তো এই একটা করে ব্ল্যাঙ্কেটে 6 ডিগ্রি মাথা মুশকিল। আমরা এখন জ্যাকেট প্যাকেট পরে ঘুমাবো টেন্টের ভিতরে। আর টেন্টটা কালকে সকালে ভালোভাবে দেখাবো এরকম টেন্ট কি অবস্থা। তবে টেন্টের ভিতর থাকার একটা ফার্স্ট নাইট, টেন্টে আমাদের ফার্স্ট নাইট থাকার মজাটা কেমন সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। কারণ টেন্টে কিন্তু এর আগে কোনোদিন থাকিনি, এই প্রথমবার টেন্টের এক্সপিরিয়েন্স। তো চলো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয় টেন্টের ভিতরে। আর এদিকে এই যে আমাদের ক্লান্ত বাবু, প্রচুর একটু ক্লান্ত হয়ে গেছে সবার থেকে, খুব ঠান্ডা। এটা কি বন্ধুরা, ভিডিওটা এখন এই সময় রাত্রে 11টা বাজে, 11টার সময় শুরু করছি। কারণ দেখুন, কোথায় বলে না, উনি যদি চান তাহলে সব কিছুই সম্ভব। এই রাত্রে বন্ধুরা, এখনই আমি কেদারনাথ মন্দিরে আসলাম, রাত্রে 12টা 12:30 আমাকে টাইম দিয়েছে পূজার জন্য পূজারি। তো অ্যাকচুয়ালি এখানে পূজা দিতে গেলে স্পেশাল যে পূজাটা হয় তোমাদেরকে বলে দিই বন্ধুরা, স্পেশাল পূজাটা অ্যাকচুয়ালি এখানে পার্চি কাটতে হয়, 5,000 টাকা দিয়ে পার্চি কাটতে হয়। তো এখানে আপনি 5জন 6জন হতে পারেন একসাথে, আপনারা একটা পার্চি কাটলে সেই পার্চিতে আপনারা পুজো দিতে পারেন। স্পেশাল পুজো যেটা ভিতরে গিয়ে একদম গর্ভগৃহ গিয়ে আপনারা এখানে সুন্দর করে একদম পুজো দিতে পারেন। মানে এখানে আপনি সেই একদম স্পেশাল পুজো যেটা বলা হয় সেই পুজোটা আপনি দিতে পারেন। আর নর্মালি লাইনে যে পুজোটা হয় সেটা অত ভালোভাবে দিতেও পারা যায় না, অনেক সময় দর্শনও পাওয়া যায় না, মানে গর্ভগৃহ অনেক সময় ঢুকতেও দেয় না, একটু দূর থেকে আপনাকে দেখে চলে আসতে হয়। তো যাই হোক, সেই পার্চিটা আমি অলরেডি পেয়ে গেছি মহাদেবের ইচ্ছায়। মানে আমি এখানে অ্যাকচুয়ালি ওরা 5 জন ছিল, তো তাদের আমি বললাম যে তোমাদের দলের টিমে তাহলে আমাকে নিয়ে নিন একটাবার, তাহলে আমি বাকি টাকাটা দিয়ে দেবো, বেয়ার করবো, মানে যেটা খরচা হবে সেই মাথা পিছু আপনারা হচ্ছে আমি বাকি টাকাটা আপনাদেরকে দিয়ে দেবো। তো তাদের টিমে আমি সামিল হয়ে গেছি, মানে যুক্ত হয়ে গেছি। আর সেই তাদের সাথেই আমার গর্ভগৃহে স্পেশাল পুজোটা দেওয়ার মহাদেবের ইচ্ছায় পূর্ণ হলো। মানে এটা আমি আসার সময় ভেবেছিলাম যে আমার টিমে কেউ যদি না করে আমি একা অবশ্যই করবো এটা। তো একা হয়তো 5,000-6,000 টাকা একটা দেওয়াটা অনেকটাই টাফ ব্যাপার হয়, স্বাভাবিক, কিন্তু আমি মহাদেবের ইচ্ছায় আমার সত্যি একটা টিম পেয়ে গেছি, তাদের সাথে আমি এই পুজোটা দিতে পারছি সত্যি। আর আমার মানে টিমে যতজন এসছে কেউ এই স্পেশাল পুজোটাকে গ্রহণ করেনি, তারা নর্মালি দর্শন করে চলে এসছে। তো যাই হোক, আমার মনের কামনাটা ইচ্ছাটা পূরণ হলো মহাদেবের ইচ্ছায়।
তো এখন এই রাত্রে কিন্তু 12টায় টাইম দিয়েছে, কিন্তু যাই না আরও দেরি হবে, কারণ প্রচুর লাইন পড়েছে এখানে। তো চলো দেখা যাক, আর তোমাদের এই রাত্রে ভিউটাও দেখাবো কেদারনাথ মন্দিরের। আর এখন এখানে দেখছেন এত রাত্রে যে কেদারনাথে ভিড় পড়েছে, সব কিন্তু স্পেশাল পূজার জন্য। মানে এই রাত্রে কিন্তু নর্মাল কেউ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য তো এখন মেন গেট বন্ধ হয়ে গেছে। তো এই মন্দিরটা দেখুন কত সুন্দর, দেখুন। আর এখানে এখন পুজোর জন্য সব স্পেশাল পূজার জন্য প্রচুর ভিড় পড়ে গেছে। তো এটাই হচ্ছে সেই স্পেশাল পূজার জন্য লাইন বন্ধুরা। তো যাই হোক, অনেকটা লাইন ঠেলেই আসতে হবে, স্পেশাল পুজো দেবো তবুও অনেকটা লাইন ঠেলতে হবে, কারণ অনেকে ভক্তরা চায় এসে মহাদেবকে ভালোভাবে দর্শন করতে চায়, ভালোভাবে পূজাটা দিতে চায়। তো তার জন্যই কিন্তু মানুষ এখানে কিন্তু এই লাইনে দাঁড়িয়েছে, লাইনে দাঁড়িয়ে কিন্তু এখন এই পূজার জন্য ওয়েট করছে। জানি না কত টাইম লাগবে, রাত্রে কটা বাজতে পারে। তো চলো আমিও লাইনে দাঁড়াবো, আমার যে টিম তারাও এক্ষুনি পৌঁছে যাবে, তাদের সাথে আমি এখন লাইনে দাঁড়াবো। আর এটাই হচ্ছে মেন গেট, যেটা নর্মালি লাইন দিয়ে মানুষ ভিতরে ঢুকে যে মহাদেবকে দর্শন করেন বা পূজা দেন, এটাই কিন্তু মেন গেট। এই সামনের গেটটা কিন্তু এখন এই সময় বন্ধ হয়ে গেছে। এখন নর্মালি কেউ লাইনে এসে পূজা দিতে পারবে না, এখান থেকে লাইন দিয়ে দেখতে হয় আর কি, মন্দিরে প্রবেশ করতে হয়। কিন্তু এখন এই নন্দী মহারাজ এখানে ওয়েট করছে দেখুন। তো যাই হোক, কত সুন্দর সত্যি। এই রাত্রে কিন্তু আমি একাই দর্শন করছি, আমার যতজন আমার পার্টনার বন্ধুরা এসছে সবাই কিন্তু টেন্টে এখন ঘুমাচ্ছে। और ये वाला कितने का? 100 रुपये का। बोले प्रेस क्या है? बोले प्रेस क्या है? वो देखना गिर गया रिलेट लगाइए इसका, तो हम लोग ले लेंगे 30। ये वाला 200 करके 200 में नहीं हो पाता है भैया, 250 का ही है। তো পূজার জন্য আমি কিন্তু এখানে মহাদেবের জন্য বেলপাতা, ফুল সব কিছু নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু প্রসাদও নিয়ে নিয়েছি বন্ধুরা। ঠিক আছে, তো প্রসাদ কিন্তু এখানে বিভিন্ন ভাগ আছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। তো গুড মর্নিং বন্ধুরা, কেদারনাথ ধামে আরও একটা নতুন সকাল, সবাইকে গুড মর্নিং। তো কালকে সকাল মানে কালকে তো বিকেলে পৌঁছলাম, তোমরা দেখেছিলে। আর তারপরে রাত্রে পুজো দেওয়ার আমার টাইম ছিল 12টায়। তো সেই পুজোটা এতটাই লাইন ছিল না, পুজো দিতে দিতে মানে আমার 3টে বেজে গেছে, তার 3টের সময় শুয়ে পড়েছিলাম। তো এখন সকালে বেরিয়েছি। তো আজকে এই কেদারনাথ মন্দিরটা একটু তোমাদেরকে দেখাবো, ভালো হবে। আর এখান থেকে সোজা উপরে দেখুন, ওই উপরে হচ্ছে ভৈরব বাবার মন্দির। ওই ভৈরব বাবার মন্দির ওখানে যাবো, এখন সবাই যাচ্ছে। ভৈরব বাবার মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করাবো, ওখান থেকে তারপরে আমার হেঁটে আবার গৌরীকুণ্ডে চলে যাবো। আজকে প্রোগ্রামটা হচ্ছে এটাই বন্ধুরা, ঠিক আছে। তো চলো, আর সকালবেলা ওঠার পরে এখানে যে পাহাড়ের পরিবেশটা একবার দেখো, এই যে দেখুন একবার শুধু, মানে সত্যি ঘুম থেকে উঠে চোখের সামনে এরকম দেখলে একদম মন ভরে গেল। আর এদিকে পাহাড়গুলো তো বরফ কদিন পরে পড়েই যাবে। হ্যাঁ, আর এখানে তো হেলিকপ্টার পরিষেবা চালু হয়ে গেছে, যেমন হেলিকপ্টার তো এখন আসছে, হেলিকপ্টার পরিষেবা। তো চলো সামনে যাওয়া যাক। এই ভৈরব বাবা মন্দিরটাকে দর্শন করা অবশ্যই দরকার। কেদারনাথ মন্দির দর্শন করার পরে ভৈরব বাবার মন্দিরটাকে কিন্তু দর্শন করতে হয়, আমি যেটুকু শুনেছি আর কি। তো তার জন্য আমি এখন ভৈরব বাবা মন্দিরটাকে দর্শন করব, আর তার সাথে তোমাদেরকেও দর্শন করাবো, ঠিক আছে। সবাই যাচ্ছে এখান থেকে, এই যে আমিও যাবো। আর একটু উঠতে হবে এখান থেকে, হয়তো ধরে নিন যাওয়া আসা আপনার 1 কিলোমিটার মতো এরকম হবে। আর আমরা কালকে এরকম টেন্টে ছিলাম, এই যে টেন্টগুলো দেখছো, চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এরকম টেন্টগুলো দেখছো, এরকম টেন্ট আমাদের টেন্টটা ওই সামনে নিচের দিকে। তো প্রচুর এখানে এরকম টেন্ট আছে, এই টেন্টে আর কি আমরা ছিলাম কালকে। তো চলো যাওয়া যাক ভৈরব বাবার মন্দিরে। আর ওখান থেকে কেদারনাথের ভিউটা খুব ভালো আসে, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তো এখানে কিন্তু অনেকের মনস্কামনা পূর্ণের জন্য এরকম সব করে রেখেছে এখানে। তোমরা এসে এরকম একটু সাজিয়ে রাখতে পারো, ভগবান যার যে মনস্কামনা পূর্ণ করুক। তো এখান থেকে কেদারনাথের ভিউটা দেখুন একবার, ওই যে সামনে কেদারনাথ মন্দির। আর এটা কিন্তু অনেকটা চড়াই, এখান থেকে এখানে মন্দির কিন্তু সামনে বাকি আছে, অনেকটাই চড়াই। একটু বয়স্ক লোক হলে কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো, নাহলে এখান থেকে ডলি করে নিয়ে যায় দেখছি, ডলি করে আপনারা কিন্তু যেতে পারেন কিন্তু, ঠিক আছে। এখান থেকে পুরো কেদারনাথের ভিউটা দেখো, সত্যি সামনে ওই যে কেদারনাথ মন্দির, ওখানে পুরো এখানে পুরো এই পুরো এরিয়াটা উপর থেকে উঠলে না পুরো দেখা যায় এখান থেকে। মানে ভৈরবনাথ মন্দিরটাকে দর্শন করলে, ভৈরব বাবাকে দর্শন করতে গেলে পুরো ওখান থেকে পুরো কেদারনাথ ধামটা পুরো এখান থেকে পুরো একদম দেখতে পাবেন, ঠিক আছে। চলো উপর দিকে যাওয়া যাক। ভৈরব বাবা মন্দিরে পৌঁছে গেছি, এই যে
উপরে ভৈরব বাবাকে দর্শন করাই তোমাদেরকে। চলো ভৈরব বাবা তো ভৈরব বাবার মন্দিরটা কিন্তু তোমার এসে কিন্তু দর্শন করে নেওয়ার। এখানে অনেকে তেল ফেল দিয়ে যে পুজোটা হয়, তেল চড়াচ্ছে। আর ভৈরব বাবা কেদারনাথ মন্দিরের রক্ষক নাকি হিসাবে আর কি আছে নাকি, সেটা আর কি জানলাম আর কি, যে ভৈরব বাবা কেদারনাথকে রক্ষা করেন উনি আর কি। তো যাই হোক, তোমরা আসলে এটা অবশ্যই কিন্তু দর্শন করে নিও। আর যেটা বললাম, যাদের একটু হাটফাট যদি প্রবলেম থাকে, অনেকটা চড়াই তো, তার জন্য একটু স্কিপ করে যেও যদি সমস্যা থাকে। আর না থাকলে তাহলে আরামসে তোমরা উঠে চলে আসতে হবে, ঠিক আছে। এটা দর্শন করা অবশ্যই দরকার আছে কেদারনাথ মন্দির দর্শন করার পরে, তো সেটা তোমরা দর্শন করে নিও। তো চলো এখান থেকে এখন নিচে নামবো, গিয়ে তারপর কেদারনাথ মন্দিরে যাবো, ঠিক আছে। আর এখানে ফুলগুলো এত সুন্দর হয়ে আছে না, দেখুন একবার, এই যে ফুলগুলো দেখুন। সুন্দর লাগছে ফুলগুলো। আর এখানে কিন্তু সেই মহাদেবের নাম বললেই যে জল বুলবুলি ওঠে, সেই জায়গাটা। চলো তোমাদেরকে দেখাই। मनोज जी, ये कुंड का नाम क्या है? क्रोतास। पांडव ने पूजा किया था सबसे पहले, केदार बनने से पहले आए तो। अच्छा अच्छा अच्छा। पढ़ना इसकी व्याख्या उठाना। क्रोतास कुंड है ना। निकल रहा है। তো এইটা হচ্ছে ক্রেতাস কুণ্ড, যেটা পাণ্ডবেরা প্রথমে এখানে এসে কিন্তু পুজো করেছিল, এই যে ক্রেতাস কুণ্ড। তো এখানে আর কি আমি যদি অন্য নাম বলি কিন্তু জলে বুলবুলি উঠবে না। যখন বলবো হর হর মহাদেব, এই দেখুন, এই যে তখনই কিন্তু উঠবে। এই যে অন্য যত কথা বললো কিন্তু এখানে কিন্তু এই বুলবুলিটা উঠবে না কিন্তু। তো এটাও তোমরা দর্শন করে নেবে, ঠিক আছে। হর হর মহাদেব, এই দেখুন, এই দেখুন, দেখেছেন? এই যে এখানে যদি আমি অন্য কোনো নাম বলি তখন কিন্তু উঠবে না কিন্তু। পলাশ, সুমন নামে কিন্তু উঠবে না কিন্তু। এই দেখুন, মহাদেবের নাম শুনলেই তবেই কিন্তু এখানে উঠবে এটা, ঠিক আছে। তো চলো এটা কিন্তু তোমার দর্শন করে নিও, খুব সুন্দর একটা জায়গা। আর পাণ্ডবেরা কিন্তু প্রথমে এখানে এসেই পুজো দিয়েছিল। চলো ক্রেতাস কুণ্ড এটা, ঠিক আছে। তো একদম মন্দিরে যাওয়ার মানে মন্দিরে যাওয়ার আগে এটা বানাতে পড়বে। তো চলো আমরা এটাকে দর্শন করে নেব বন্ধুরা, ঠিক আছে। আদি শঙ্করাচার্য যিনি কেদারনাথ মন্দিরকে তৈরি করেছিলেন, তো এই নিয়ে একটা অনেক বিতর্ক আছে। তো যাই হোক, ওই বিষয়ে আমি যেতে চাই না, তবুও যেটা আর কি জানা যায়। তো ভীমশিলাটা একবার দেখুন বন্ধুরা। কেদারনাথ মন্দিরকে তখন 2013 সালে যে হরপা বানে যে রক্ষা করেছিল না এই ভীমশিলা, তো ভীমশিলাটা একবার দেখে নিন। সত্যি এই পাথরটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। এখানে অনেক সাধু সন্ন্যাসী বসে আছি। জয় ভোলে। তো এখন মন্দিরের সামনে যাচ্ছে ভীমশিলার পাশ দিয়ে, এই যে ভীমশিলা। তো চলো এখন মন্দিরের সামনে তোমাদেরকে দেখাই। এখন এতটা ভিড় আজকে, এখানে তো সবসময় ভিড় থাকবেই, কেদারধাম সবাই জানো। তো
তো এখন আমরা মন্দিরের সামনে যাচ্ছি, এখন পুজো দেওয়ার লাইনটা দেবো না। আমি তো কালকে রাত্রে পুজো দিয়েছি, তোমরা যেটা দেখলে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভিড়, এই যে হ্যাঁ হ্যাঁ, তো এই যে কেদারনাথ মন্দির। ফাইনালি সার্থক বন্ধুরা, সবাই এখন এখানে ব্যস্ত। চলো তোমাদেরকে একটা ভীমশিলা নন্দীকে দেখাই, নন্দী। এই যে জয় শ্রী কেদার। তো মন্দিরে কিন্তু তোমরা কিন্তু আসলে বন্ধুরা, যদি বিকালের দিকে পৌঁছাও, রাত্রে সন্ধ্যা 8-9টা পর্যন্ত খোলা থাকে, সেই টাইমটা কিন্তু পুজো দিয়ে নিতে পারেন। কারণ প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন দেখতে পাচ্ছ দিন মানে। আর মন্দিরের ঠিক একদম পেছনে আছে কিন্তু অমৃতকুণ্ড। এই যে এখান থেকে সবাই জল ফল নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখান থেকে এই হচ্ছে অমৃতকুণ্ড, এই হচ্ছে অমৃতকুণ্ড। তো চলো, এই যে মন্দির। সত্যি জাস্ট এক কথায় অসাধারণ। অ্যাকচুয়ালি কি বলুন তো, মানুষ যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখে সেটা কিন্তু স্বপ্ন নয়। যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন। তো মহাদেবের আশীর্বাদ আর মনে আত্মবিশ্বাস নিয়ে চলে এসেছিলাম ভোলানাথকে দর্শনের জন্য কেদারনাথ। তো সত্যি ফাইনালি পৌঁছাতেও পেরেছি হেঁটে। আমি কোনো ঘোড়াও করিনি, ডলি করিনি বা হেলিকপ্টারও আসিনি। আর আমি চ্যালেঞ্জও করেছিলাম যে যতই কষ্ট হোক হেঁটেই কমপ্লিট করবো এই ট্রেকটা। তো হেঁটেই কমপ্লিট করলাম ধামে, যে মহাদেব ধাম, কেদারনাথ ধাম, হেঁটেই কমপ্লিট করেছি। আর এটাই আমার টার্গেট ছিল। তো সত্যি এসে অনেকটাই খুশি, মন থেকে মনের মানে একটা কি বলবো ড্রিম, স্বপ্ন পূরণ করলাম। আর এটা সবথেকে বড় পাওনা জীবনে। হিস্ট্রিতে হয়তো আর একটা জিনিস অ্যাড হয়ে গেল, কিছু কিছু জিনিস তো হিস্ট্রি হয় জীবনে, তো তার ভিতরে কিন্তু এটাও একটা অ্যাড হয়ে গেল। তো চলো, আর মন্দির তো পেছনে দেখতে হচ্ছে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম। তোমাদের একটা কথা বলে দিই, তোমার যদি পৌঁছাও, যদি হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে যায়, 10 ঘন্টা 12 ঘন্টা পৌঁছাতে লাগে টাইম। স্বাভাবিক হেঁটে পৌঁছাতে গেলে অনেকটাই কষ্টকর। যারা প্র্যাকটিস নেই, হাঁটা অভ্যাস নেই, তাদের তো স্বাভাবিক সমস্যা হবে। তো টাইম নিয়ে যখন পৌঁছাবেন, তখন পারলে রাতে পুজোটা যদি দিয়ে নিতে পারেন একটু কষ্ট সহ্য করে, অনেকটাই ভালো হবে। কারণ এখানে কিন্তু আপনি সকালে পুজো দেওয়ার চিন্তা ভাবনা করলে কিন্তু সে ভোর 3-4টে থেকে লাইন পড়ে যায়। আর প্রচুর লাইন, দেখুন এখান থেকে দেখুন, এখন কিন্তু পুরো এখান থেকে লাইন, এই দেখুন পুরো এখান থেকে কিন্তু এখন লাইন। আর এই লাইন ঠেলে ঠেলে পুজো দিতে গেলে আপনার আজকের দিনে আর নামা, মানে যদি প্রোগ্রাম থাকে, যদি এক নাইট স্টে করে যান এখানে, ধর আসলেন যেদিন মানে নাইট স্টে করলেন, তারপরে আরও একটা এক্সট্রা যদি নাইট স্টে করেন, তাহলে বিষয়টা আলাদা। কিন্তু ওটা যদি আপনি নাইট স্টে না করতে চান, যদি নেমে যেতে চান, তাহলে বিকালে পুজোটা দিয়ে নেবেন। আর আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম, রাত্রে দিয়ে নিয়েছিলাম। রাত্রে আমার পুজো দিয়ে 3টে পুজো, মানে 3টের সময় শেষ হয়েছিল। আর সত্যি পুজোটা এত সুন্দরভাবে দিয়েছি না, মন ভরে গেছিলো। মানে ভিতরে যে শিলাটা, শিবের যে শিলাটা, সেই শিলাটাকে স্পর্শ করে মাথা ঠেকিয়ে ঘি মধু মাখিয়ে বেলপাতা দিয়ে অভিষেক করিয়ে একটা যে পান্ডা ধরেছিলাম, তাকে দিয়ে সুন্দর করে পুজো করেছিলাম। আর এই পুজোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি 1100 টাকা করে মাথা পিছু পড়ে, কিন্তু মিনিমাম 5 জন হয়। তো তোমাদেরকে বলেছিলাম যেটা আমার মহাদেব সাথে আছে, আমি অন্য একটা গ্রুপে অ্যাড হয়ে গেছিলাম, তাদের 5 জন ছিল না, তাদের গ্রুপে আমি অ্যাড হয়ে গিয়েছিলাম, সাথে পেয়ে গিয়েছিলাম। সত্যি কপাল, কারণ আমার গ্রুপে যারা এসছে কেদারনাথ দর্শন করতে, তারা কিন্তু অ্যাড হয়নি। মানে তারা বলবে না আমরা অত টাকা দিয়ে পুজো দেবো না, তারা নর্মালি ঢুকেছিল, মানে দর্শন করে চলে এসেছে, কিন্তু পুজোটা কিন্তু দেয়নি। মানে তারা কিন্তু ভিতর ঢুকেছে, দর্শন করেছে বা ফুল একটু দিয়েছে উপরে, ব্যাস ওইটুকুই। আর এই যে পান্ডা ধরে যে পুজো দিয়েছি না, পুরো একদম আপনাকে নিয়ে গিয়ে ভিতরে গর্ভগৃহে প্রবেশ করাবে, একদম ছুঁয়ে দেখাবে, একদম পুরো আপনি মাথা টেকাবেন, পুজো ঘি মধু সব কিছু মাখিয়ে পুজোটা দেবেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা এখানে এসে কেদারনাথ ধামটাকে, সত্যিই পাওনা বন্ধুরা। ঠিক আছে, তো চলো, অনেকটা খুশি। আর ভিডিওটা বেশি বড় করো না, এখান থেকে এবার আমাদের পার্ট শুরু হবে সেকেন্ড তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের পার্ট কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে তুঙ্গনাথ আর চন্দ্রশিলা। চলো টাটা, বাই বাই।